লেবাননে যুদ্ধবিরতি নিয়ে ত্রিপক্ষীয় বৈঠকে ইতিবাচক অগ্রগতি। পরবর্তী আলোচনায় রাজি বৈরুত তেল আবিব। ইসরায়েলের হামলার মধ্যে একদিনে 34 বার আক্রমণ হিজবুল্লাহ। দুদিন পর আবারও ইসলামাবাদে ইরান যুক্তরাষ্ট্র বৈঠক। যুদ্ধ শেষের কাছাকাছি বলছেন ট্রাম্প। হরমুজ অবরোধে প্রত্যাহারের চাপ সৌদি আরবের। যুদ্ধবিরতি শেষ হতে ইউক্রেনে ভয়াবহ হামলা রাশিয়ার। দিনিক অঞ্চলে ক্ষেপণাস্ত্রের আঘাতে 5 জন নিহত। সামরিক সহযোগিতা জোরদারে জার্মানি সফরে যাচ্ছেন জেলেনস্কি। ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকের পর পরবর্তী আলোচনায় বসতে সম্মত হয়েছে লেবানন ও ইসরায়েল। বৈঠকে উভয় পক্ষ ইতিবাচক ও গঠনমূলক বলে উল্লেখ করেছে। লেবানন সরকার হিজবুল্লাহর প্রভাব থেকে দেশকে মুক্ত করতে চায় বলে দাবি করেছে ইসরায়েলের মার্কিন রাষ্ট্রদূত। আলোচনার মধ্যে ইসরায়েলকে লক্ষ্য করে একদিনে 34টি হামলার দাবি করেছে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। জবাবে লেবাননের দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকায় একাধিক বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি সেনাবাহিনীর অভিযান এখন আরও দৃশ্যমান হয়ে উঠেছে। অঞ্চলটিতে দেখা গেছে হেলিকপ্টারের টহল, সামরিক যান ও বুলডোজার। শোনা গেছে গোলাগুলির শব্দ। ইসরায়েলি বাহিনীর সীমান্ত ঘেঁষা গুরুত্বপূর্ণ শহর বিন্ত জাবিল ঘিরে ফেলেছে এবং সেখানে স্থল অভিযান শুরু করেছে বলে জানিয়েছে সামরিক মুখপাত্র ও লেবাননের নিরাপত্তা সূত্র। লেবাননের নাবাতিহার, কাফর রেমান, টাইর উপকূলবর্তী আল আব্বাসিয়া এবং সীমান্ত ঘেঁষা খিয়াম এলাকায় আঘাত হানার খবর পাওয়া গেছে। এমনকি তেবনিনে শেষ কার্যকর হাসপাতালেও হামলার অভিযোগ উঠেছে। বার্তা সংস্থা রয়টার্সকে লেবাননের নিরাপত্তা সূত্র জানিয়েছে, শহরের ভেতরে অবস্থান নেওয়া হিজবুল্লাহ যোদ্ধারা শেষ পর্যন্ত লড়াইয়ের প্রস্তুতি নিয়েছে। সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ দাবি করেছে একদিনে তারা অন্তত 34টি সামরিক অভিযান চালিয়েছে, যার লক্ষ্য ছিল ইসরায়েলি বসতি, সেনা অবস্থান ও সামরিক যান। পাশাপাশি অধিকৃত গোলান হাইটসে ইসরায়েলি আর্টিলারি অবস্থান ও কমান্ড সেন্টারে ড্রোন হামলার কথাও জানিয়েছে তারা। পাল্টাপাল্টি হামলার মধ্যে ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের সঙ্গে ত্রিপক্ষীয় বৈঠকে অংশ নেয় লেবানন ও ইসরায়েল। 1993 সালের পর প্রথমবারের মতো মুখোমুখি বৈঠকে অংশ নিয়েছে বৈরুত তেল আবিব। বৈঠকের পর দ্বন্দ্ব নিরসনে নির্ধারিত সময় ও স্থানে আলোচনায় বসতে রাজি হয়েছে দুই পক্ষই। বৈঠকে অংশ নিয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানান, ঐতিহাসিক এই আলোচনার মাধ্যমে লেবাননে হিজবুল্লাহর প্রভাব কমানো সম্ভব হবে। এই বৈঠক লেবাননের সাধারণ মানুষের দুর্ভোগের অবসান ঘটাবে বলে আশা প্রকাশ করেন লেবাননের প্রেসিডেন্ট। এদিকে ইসরায়েলের মার্কিন রাষ্ট্রদূত বৈঠকের পর দাবি করেছেন লেবাননের সরকার দেশটিকে হিজবুল্লাহর প্রভাব থেকে মুক্ত করতে চায়। তিনি জানান, এই বিষয়ে লেবাননের সঙ্গে এক হয়ে কাজ করতে চায় ইসরায়েল। গাজা উপত্যকায় পুলিশের গাড়িতে ইসরায়েলি বাহিনীর হামলায় অন্তত 4 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। একই দিনে উপত্যকাটির বিভিন্ন অঞ্চলে ইসরায়েলের হামলায় আরও অন্তত 6 জন নিহত হয়েছেন। এদিকে বন্দুকের গুলি আর ক্ষুধার পাশাপাশি তাঁবুতে আশ্রয় নেওয়া গাজাবাসীর কাছে এখন নতুন আতঙ্কের নাম ইঁদুরের কামড়। এতে সবচেয়ে বেশি ঝুঁকির মধ্যে রয়েছে শিশু ও বৃদ্ধরা। ইসরায়েলের অমানবিক সামরিক আগ্রাসন সামলাতে সামলাতে যখন ক্লান্ত গাজাবাসী, তখন তাদের সামনে এসেছে নতুন আরেক দুর্ভোগ। বাস্তুচ্যুত এসব মানুষের নতুন আতঙ্কের নাম ইঁদুর। রাতের অন্ধকারে ইঁদুরের কামড়ে ঘুমাতে পারছে না আশ্রয় শিবিরে অবস্থানরত শিশু থেকে বৃদ্ধ কেউই। ডায়াবেটিসে আক্রান্ত এক বাসিন্দা জানান, রাতে ঘুম থেকে উঠে দেখেন তার পায়ের 2 আঙ্গুল ইঁদুর কেটে দিয়েছে। চারপাশ রক্তে ভেসে গেছে। একই ভয়াবহ অভিজ্ঞতার কথা জানিয়েছেন কিডনি রোগী বাসিল আল দাহনুন। তিনি বলেন, ঘুমের মধ্যে তার পা কামড়ে দেয় ইঁদুর। স্ত্রী জাগিয়ে না দিলে বুঝতেই পারতেন না কি ঘটেছে। আতঙ্ক আর অসহায়ত্ব যেন প্রতিটি নিঃশ্বাসে মিশে আছে। আমি একজন দৃষ্টিহীন মানুষ, তাই আমি ইঁদুর দেখতে পাইনি, কিন্তু তাদের শব্দ শুনেছি। যখন ঘটনাটা ঘটে তখন আমি নিজেই বুঝতে পারিনি। আমার স্ত্রী বলার পরই বুঝতে পারি। সে আমাকে জাগিয়ে বলে, তোমার পা থেকে রক্ত বের হচ্ছে। দীর্ঘদিনের হামলায় 80% ঘরবাড়ি ধ্বংস হওয়ায় প্রায় 15 লাখ মানুষ অস্থায়ী তাঁবুতে বসবাস করছেন। অপর্যাপ্ত পয়ঃনিষ্কাশন ব্যবস্থা, জমে থাকা নোংরা পানি এবং চারপাশে ছড়িয়ে থাকা ধ্বংসস্তূপে অবাধে বংশবিস্তার করছে ইঁদুর ও পোকামাকড়। গাজার চিকিৎসকরা জানিয়েছেন, গাজায় শত শত শিশু ইঁদুরের কামড়ে বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে। তবে অবরোধের কারণে প্রয়োজনীয় অ্যান্টিবায়োটিক ও চিকিৎসা সরঞ্জামের ঘাটতি থাকায় সবার চিকিৎসা করা সম্ভব হচ্ছে না। স্থানীয় কর্তৃপক্ষ আরও জানায়, প্রতিদিন ইঁদুরের কামড়ে হাজারো অভিযোগ আসছে। তবে সীমিত সম্পদ ও চলমান পরিস্থিতির কারণে কার্যকর ব্যবস্থা নেওয়া কঠিন হয়ে পড়েছে। একই সঙ্গে উপত্যকা জুড়ে অব্যাহত আছে ইসরায়েলি দখলদারদের অমানবিক আগ্রাসন। গাজার পূর্বাঞ্চলে পুলিশের গাড়ি লক্ষ্য করে চালানো ইসরায়েলি ড্রোন হামলায় শিশুসহ বেশ কয়েকজন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আল নাফাক স্ট্রিট দিয়ে যাওয়ার সময় গাড়িটিতে ক্ষেপণাস্ত্র ছোড়া
হয়। বিস্ফোরণে মুহূর্তেই আগুনে পুড়ে যায় গাড়িটি। আহত হন আশপাশে থাকা কয়েকজন পথচারীও। নিহতদের মরদেহ আল শিফা ও আল আহালি ব্যাপিস্ট হাসপাতালে নেওয়া হয়। আহত কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে স্থানীয় সূত্র। একই দিনে গাজার উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকায় পৃথক ঘটনায় আরও কয়েকজন ফিলিস্তিনি হতাহত হয়েছেন। ইউক্রেনের দিনিপ্প অঞ্চলে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত 5 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরো অনেকে। এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও জার্মান চ্যান্সেলর ফ্রেডরিক মার্জের বৈঠকে ড্রোন উৎপাদন, ক্ষেপণাস্ত্র প্রযুক্তি এবং আকাশ প্রতিরক্ষা জোরদারে সম্মত হয়েছে দুই পক্ষ। অন্যদিকে বেইজিং সফরে গিয়ে রুশ পররাষ্ট্রমন্ত্রী দাবি করেন, ইউক্রেন সংকটকে ব্যবহার করে পশ্চিমা দেশগুলো রাশিয়াকে কৌশলভাবে পরাজিত করতে চেয়েছে। বিশ্বজুড়ে দীর্ঘতম ও জটিল সংঘাতগুলোর মধ্যে এখনো অন্যতম রাশিয়া ইউক্রেন যুদ্ধ। ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহর দিনিপ্রোতে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় বেশ কয়েকজন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরো অনেকে। এদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন স্থানীয় কর্তৃপক্ষ। স্থানীয় সময় মঙ্গলবারের এই হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে জনসমাগম এলাকা, কয়েকটি যানবাহন এবং একটি গ্যাস স্টেশন। ইউক্রেনের খার্কিভ অঞ্চলে গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে রুশ বাহিনী গ্লাইড বোমা হামলা চালিয়েছে বলে জানিয়েছেন স্থানীয় গভর্নর। চুহিভ জেলার পেচেনিহি বাঁধ লক্ষ্য করে মোট 6টি বোমা নিক্ষেপ করা হয়, যা অঞ্চলের অন্যতম বৃহৎ জলাধার এবং গুরুত্বপূর্ণ অবকাঠামো হিসেবে বিবেচিত। এর মধ্যে 4টি বোমা হাইড্রোলিক স্থাপনার কাছে মাটিতে পড়ে এবং 2টি পানিতে আঘাত হানে। তবে বাঁধটি ক্ষতিগ্রস্ত হয়নি বলে দাবি করেছে কর্তৃপক্ষ। তারা আরও জানায়, একই দিনে খার্কিভে মলনিয়া ও ইরান নির্মিত শাহেদ ড্রোন ব্যবহার করে সমন্বিত হামলা চালানো হয়। এই হামলার মধ্যে ইউক্রেন ও জার্মানি নতুন কৌশলগত প্রতিরক্ষা অংশীদারত্বে সম্মত হয়েছে। বার্লিনে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও জার্মানির চ্যান্সেলর ফ্রেডরিক মার্জের বৈঠকে ড্রোন উৎপাদন, ক্ষেপণাস্ত্র প্রযুক্তি এবং আকাশ প্রতিরক্ষা জোরদারে সহযোগিতার ঘোষণা আসে। জার্মানি যুক্তরাষ্ট্র থেকে কয়েকশো প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র কেনার অর্থায়নও করবে, যা ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করবে। জেলেনস্কি জানান, তাদের উৎপাদন সক্ষমতা থাকলেও অর্থের অভাবে পুরোপুরি কাজে লাগানো যাচ্ছে না। আমি শতভাগ নিশ্চিত যে ইউরোপীয় ইউনিয়ন ও ইউক্রেন একসঙ্গে মিলিতভাবে অ্যান্টি ব্যালিস্টিক সিস্টেম তৈরি করবে। এটা শুধু সময়ের ব্যাপার। আর যতদিন এই ঘাটতি রয়েছে, ততদিন আমাদের পরিবার ও জনগণকে সুরক্ষা দিতে হবে। অন্যদিকে বেইজিং সফরে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ দাবি করেছেন, ইউক্রেন সংকটকে ব্যবহার করে পশ্চিমা দেশগুলো রাশিয়াকে কৌশলগতভাবে পরাজিত করতে চেয়েছে। একই সঙ্গে পূর্ব এশিয়ায় তাইওয়ান, দক্ষিণ চীন সাগর ও কোরীয় উপদ্বীপকে কেন্দ্র করে বাড়তি উত্তেজনার কথা উল্লেখ করেন তিনি। হরমুজ প্রণালীর অবরোধ থেকে সরে আসতে যুক্তরাষ্ট্রকে চাপ দিচ্ছে সৌদি আরব। মার্কিন গণমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদন অনুযায়ী, উত্তেজনা বাড়ার আগেই হরমুজে অবরোধ তুলে নিয়ে আলোচনায় ফেরার জন্য ওয়াশিংটনকে আহ্বান জানিয়েছে রিয়াদ। এই উত্তেজনা লোহিত সাগরের গুরুত্বপূর্ণ নৌপথ এবং সৌদি আরবের তেল রফতানিতে ব্যাপক ক্ষতির মুখে পড়তে পারে বলে আশঙ্কা জানিয়েছেন সৌদি আরবের কর্মকর্তারা। হরমুজ প্রণালী ঘিরে ট্রাম্প প্রশাসনের নেওয়া সিদ্ধান্তে এবার শঙ্কায় পড়েছে খোদ যুক্তরাষ্ট্রের মিত্ররা। যুক্তরাষ্ট্রের অবরোধ পরিকল্পনার জবাবে লোহিত সাগরের গুরুত্বপূর্ণ নৌপথ ইরান বন্ধ করে দিতে পারে, এমন আশঙ্কায় সৌদি আরব উত্তেজনা বাড়ার আগেই হরমুজে অবরোধ তুলে নিয়ে আলোচনায় ফেরার জন্য যুক্তরাষ্ট্রকে চাপ দিচ্ছে। এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল। প্রতিবেদনে বলা হয়, মূলত যুক্তরাষ্ট্র ইসরায়েলের বিরুদ্ধে ইরানের যুদ্ধ এবং হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়ায় মধ্যপ্রাচ্যে তেল গ্যাস উৎপাদনকারী দেশগুলো দীর্ঘদিনের স্থিতিশীল অবস্থা ভেঙে পড়েছে। এই অবস্থায় যুক্তরাষ্ট্রের উপসাগরীয় মিত্র সৌদি আরব আশঙ্কা করছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরানের বন্দর অবরোধের সিদ্ধান্ত পরিস্থিতিকে আরও খারাপ করতে পারে। গণমাধ্যম থেকে আরব কর্মকর্তারা জানিয়েছেন, ইরানের বন্দর অবরোধ করলে তেহরান পাল্টা প্রতিক্রিয়া দেখিয়ে গুরুত্বপূর্ণ অন্যান্য নৌপথেও বিঘ্ন ঘটাতে পারে। এছাড়া তারা আরও আশঙ্কা করেন যে ইরান ইয়েমেনের হাউথি গোষ্ঠীকে ব্যবহার করে বাব আল মানদেব প্রণালী লক্ষ্য করে পাল্টা চাপ তৈরি করতে পারে, যা লোহিত সাগরের বাণিজ্য পথকে আরও ঝুঁকির মধ্যে ফেলবে। বাব আল মানদেব লোহিত সাগরের একটি গুরুত্বপূর্ণ সংকীর্ণ পথ। সৌদি আরবের তেল রফতানিতে এই প্রণালী অত্যন্ত গুরুত্বপূর্ণ।